তাহলে আমরা আজকে স্টার্ট করছি। সেটা হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। তো আমরা যখন ট্যাক্স ক্লাস ফার্স্ট শুরু করেছিলাম তখন আমরা বলেছিলাম যে ডাইরেক্ট ট্যাক্সে আমাদের 5টা হেডস অফ ইনকাম আছে। ডাইরেক্ট ট্যাক্সে আমাদের 5টা হেডস অফ ইনকাম আছে। তার মধ্যে ফার্স্ট হেডস অফ ইনকাম আমরা বলেছিলাম ইনকাম আন্ডার দ্য হেড স্যালারি। সেকেন্ড হেডস অফ ইনকাম বলেছিলাম ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। থার্ড হেডস অফ ইনকাম ইনকাম ফ্রম প্রফিট or gains from business or profession. Fourth heads of income ছিল income from capital gain. আর fifth heads of income ছিল income from other source. তো আমরা সেকেন্ড হেডস অফ ইনকামটা আজকে করছি as because প্রত্যেকটা হেডস অফ ইনকাম নিয়ে আমাদের এক একটা চ্যাপ্টার। স্যালারিটা একটু বড়, তাই জন্য স্যালারিটা আজকে স্টার্ট করছি না। হাউস প্রপার্টিটা কম্পারেটিভলি ইজি এবং একটু ছোট, তাই হাউস প্রপার্টি দিয়ে আমরা হেডসে ইন্ডিভিজুয়াল ঢুকছি। তো আমাদের হেডের নাম ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। এই যে হেডস অফ ইনকাম, আমরা জানি যে ডিরেক্ট ট্যাক্সে বা যে কোনো ট্যাক্সে ইনকাম ট্যাক্স অথরিটি যেটা বলে দেবে সেটাকে ছাড়া আমরা কিছু বলতে পারি না। সো দ্যাটস ওয়াই প্রত্যেকটা হেডসের একটা বেসিক চার্জেবিলিটি থাকে, যে ইনকামটা কি ধরনের ইনকাম হলে তবে আমাদের হেডস অফ ইনকামে সেই পার্টিকুলার হেডস অফ ইনকামে আসবে। তো তেমনি হাউস প্রপার্টির 3টে বেসিস অফ চার্জ আছে। 3টে বেসিস অফ চার্জ আছে। আমি যখন তোমাদের নোটসটা পোর্টালে আপলোড করব তখন তোমরা এর থিওরিটা পেয়ে যাবে, তাই এখন আলাদা করে লেখার আজকে আপলোড করে দেবেন তো। নেক্সট বেসিস অফ চার্জের মধ্যে দিস ইজ দ্য সেকশন আন্ডার সেকশন 22. Under section 22, the first basic charge, income from house property shall be taxable under this head if the following conditions are satisfied. The first condition, the house property should consist of any building or land appertaining thereto. That means আমাদের যে হাউস প্রপার্টিটা, মানে যেটার আমরা ট্যাক্সেবিলিটি করছি, সেই হাউস প্রপার্টিটাকে কোনো একটা বিল্ডিং সংলগ্ন হতে হবে। মানে এমন হলে হবে না যে আমার একটা ভ্যাকেন্ট ল্যান্ড রয়েছে এবং সেই ল্যান্ডটাকে আমি ভাড়া দিয়েছি এবং সেই ভাড়া থেকে যে টাকাটা আমরা পেয়েছি সেই টাকাটাকে আমরা হাউস প্রপার্টির হেডে ট্যাক্সেবল করতে চাইছি না, সেটা করা যাবে না। অ্যাজ পার ইনকাম ট্যাক্স ওই ভ্যাকেন্ট ল্যান্ডটাতে একটা বাড়ি থাকতেই হবে। দ্য সেকেন্ড চার্জেবিলিটি কন্ডিশন, দ্য ট্যাক্স পেয়ার শুড বি দ্য ওনার অফ দ্য হাউস প্রপার্টি। সাপোজ আমি যে বাড়িটায় থাকি সেই বাড়িটা, ধরো একটা ভ্যাকেন্ট ল্যান্ডের ওপর একটা বাড়ি রয়েছে, এই বাড়িটায় আমি থাকছি, এই বাড়িটা আমি ভাড়াও দিচ্ছি, সেখান থেকে আমি ভাড়া পাচ্ছি। তো আমার টেনেন্ট আমাকে যে ভাড়াটা দিচ্ছে সেই ভাড়াটাকে আমি হাউস প্রপার্টি হেডে ট্যাক্সেবল করতে চাইছি, কিন্তু আমি করতে পারবো না, বিকজ সেই বাড়ির ওনারশিপ আমার নয়, আমার প্যারেন্টসের। তাই জন্য বলা হয়েছে দ্য ট্যাক্স পেয়ার শুড বি দ্য ওনার অফ দ্য হাউস প্রপার্টি। নাম্বার 3, দ্য হাউস প্রপার্টি শুড নট বি ইউজড ফর দ্য পারপাস অফ বিজনেস অর প্রফেশন ক্যারিড অন বাই দ্য ট্যাক্স পেয়ার। আমি আমার হাউস প্রপার্টিটাকে দুটো জিনিস করতে পারি। একটা, আমি হাউস প্রপার্টিতে থাকছি, দ্যাট ইজ সেলফ অকুপাইড
আরেকটা আমি করতে পারি, আমি আমার হাউস প্রপার্টিটাকে লেট আউট করছি, মানে কাউকে ভাড়ায় থাকতে দিচ্ছি। কিন্তু প্রবলেমটা হচ্ছে আমি যাকে খুশি ভাড়া দিতে পারি, কোনো অসুবিধা নেই। কেবলমাত্র আমি আমার বিজনেসে ওই হাউস প্রপার্টিটাকে ভাড়া দিতে পারবো না, অন্য কারোর বিজনেসে দিতে পারি। তাই জন্য বলা হয়েছে দ্য হাউস প্রপার্টি শুড নট বি ইউজড ফর দ্য পারপাস অফ বিজনেস অর প্রফেশন ক্যারিড অন বাই দ্য ট্যাক্স পেয়ার। তাই এই তিনটে বেসিক কন্ডিশন সেকশন 22-তে বলা আছে। এই সেকশন 22-র তিনটে কন্ডিশনকে যদি কোনো একটা পার্টিকুলার পার্সন স্যাটিসফাই করে, তাহলে সে ইজিলি এই হেডে ট্যাক্সটাকে ফাইল করতে পারবে। এইবার বেসিক্যালি হাউস প্রপার্টির যে চ্যাপ্টারটা, সেটা কিছুটা মানে একটা ফরম্যাট বেসড। যদি ফরম্যাটটা আমরা মনে রাখতে পারি, 80% সামস আমরা করতে পারবো, 20% সামস কিছুটা লজিক বেসড। তো ফরম্যাটটা করতে গেলে তার আগে কিছু টার্মিনোলজি আমাদেরকে জানতে হবে, যে কি কি টার্ম রয়েছে। একটা ফার্স্ট ইম্পর্টেন্ট টার্ম, গ্রস মিউনিসিপাল ভ্যালু। গ্রস মিউনিসিপাল ভ্যালু। So what is gross municipal value? আমার বাড়িটা যে মিউনিসিপ্যালিটির আন্ডারে রয়েছে বা কর্পোরেশনের আন্ডারে রয়েছে, সেই কর্পোরেশন থেকে বা মিউনিসিপ্যালিটি থেকে আমার বাড়িটার একটা স্ট্যান্ডার্ড ভ্যালুয়েশন ওরা আমাকে দেবে। তো এই যে স্ট্যান্ডার্ড ভ্যালুয়েশনটা আমাকে দিচ্ছে, সেই ভ্যালুটাকে আমরা বলছি গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু। এই ভ্যালুটা তোমাদের অঙ্কে দেওয়া থাকবে। Second value is fair rent. So what is fair rent? Fair rent means আমার বাড়িটা যে লোকালিটিতে রয়েছে, সেই লোকালিটিতে ওই ক্যাটাগরির একটা বাড়ি অন্য ভাড়াটেকে কি রেটে ভাড়া দিচ্ছে। সাপোজ সে অ্যান এক্সাম্পল, আমি সোদপুরে থাকি। সোদপুরে আমার লোকালিটিতে আমার একটা বাড়ি রয়েছে 2 স্টোরেড। আমার পাশেই একটা বাড়ি রয়েছে একতলা, আরেকটা বাড়ি রয়েছে একতলা কিন্তু তার টিনের শেড দেওয়া, মানে পাকা বাড়ি নয়। আর আরেকটা বাড়ি রয়েছে একদম লাক্সুরিয়াস 4 তলা। এইবার হয়তো প্রত্যেকটা বাড়ি কোনো না কোনো কাউকে ভাড়া দিয়ে রেখেছে। তো আমার বাড়ির রেসপেক্টে যদি আমি ফেয়ার রেন্ট জানতে চাই, তাহলে আমার সেম লোকালিটিতে সেম ক্যাটাগরির বাড়ি হতে হবে। না তো এই একতলা বাড়িটার ভাড়া আমার বাড়ির ফেয়ার রেন্ট হবে, না তো এই লাক্সুরিয়াস বাংলোটার ভাড়া আমার বাড়ির ফেয়ার রেন্ট হবে, না তো এমন একটা বাড়ি যে হয়তো পাকা বাড়ি নয়, টিন বা অ্যাসবেস্টার বা টালি এরকম কিছু শেডস দেওয়া রয়েছে, সেই বাড়িটারও কিন্তু ভাড়া আমার বাড়ির কখনো ফেয়ার রেন্ট হবে না। আমার বাড়ির যদি ফেয়ার রেন্ট করতে হয়, তাহলে সেম লোকালিটিতে আরেকটা দোতলা বাড়ি ওই রকম মধ্যবিত্ত যেরকম আমার বাড়িটা রয়েছে, ঠিক সেই বাড়ি তার টেন্যান্টকে যে টাকায় ভাড়া দিয়েছে, সেই ভাড়াটা হচ্ছে আমার বাড়ির ফেয়ার রেন্ট। থার্ড কনসেপ্ট ইজ স্ট্যান্ডার্ড রেন্ট। স্ট্যান্ডার্ড রেন্ট অ্যাকচুয়ালি এই স্ট্যান্ডার্ড রেন্টটা ভ্যালু করা হয় থ্রু রেন্ট কন্ট্রোল অ্যাক্ট থেকে। তো এটা একটা স্ট্যাটুটারি ভ্যালু। এই ভ্যালুটা আমরা কখনো চেঞ্জ করতে পারি না। এই ভ্যালুটা আমাদেরকে দিয়ে দেওয়া হবে সামসে। যদি দেওয়া থাকে তবেই আমরা এটাকে কনসিডার করব, যদি আমাদের সামসে দেওয়া না থাকে তাহলে আমরা এটাকে কনসিডার করব না। নেক্সট টার্ম, অ্যানুয়াল rent receivable. Annual rent receivable. Annual rent received. Next, unrealized rent.
and number 4 loss due to vacancy. এই চারটে কনসেপ্ট আমাদের ইনকাম ফ্রম হাউস প্রপার্টিতে কাজে লাগে। সো হোয়াট ইজ অ্যানুয়াল রেন্ট রিসিভড অ্যান্ড হোয়াট ইজ অ্যানুয়াল রেন্ট রিসিভেবল? সাপোজ সে আমি আমার বাড়ির ভাড়া ঠিক করলাম 10,000 পার মান্থ। আমি যদি কোনো টেন্যান্টকে আমার বাড়িটা ভাড়া দিই তাহলে আমি আমার পুরো বাড়িটার বিনিময়ে তার থেকে 10,000 ভাড়া নেব মান্থলি। তাহলে আমার অ্যানুয়াল রেন্ট রিসিভেবল হবে 10K ইন্টু 12, অলওয়েজ 12, বিকজ আমরা ট্যাক্স একটা বছরের কম্পিউট করি, তাই জন্য অ্যানুয়াল রেন্ট রিসিভেবল অলওয়েজ 12 মান্থেরই হবে, দ্যাট ইজ 1,20,000। এইবার ধরো আমি 8 মাসের ভাড়া রিসিভ করেছি, 8 মান্থসের ভাড়া রিসিভ করেছি। I received 8 months rent. So that time the rent received amount 10K into 8. It is 80K. কেন 8 মাসের ভাড়া রিসিভ করলাম? It may be 2 reasons. এক হতে পারে there is a concept of unrealized rent, কোনো unrealized rent আছে, অথবা loss due to vacancy আছে। So what is the difference between unrealized rent and loss due to vacancy? যদি দেখা যায় এই যে 12 মান্থস আমার রিসিভেবল, তার রেসপেক্টে আমি রিসিভড করছি 8 মান্থস, তার মানে রিসিভড করছি না 4 মান্থস। এইবার এই 4 মান্থস দুটো কারণে হতে পারে। নাম্বার 1, আমার কাছে ভাড়াটে ছিল না, আমি টেন্যান্ট পাইনি। আমার ইয়ার শুরু হয়েছে এপ্রিল 2024 থেকে মার্চ 2025, আমি হয়তো টেন্যান্ট পেয়েছি মে 2024 থেকে। সো দ্যাট মিনস 1 মান্থ আমার প্রপার্টিতে কোনো টেন্যান্ট ছিল না। যেহেতু আমার প্রপার্টিতে 1 মান্থ কোনো টেন্যান্ট ছিল না, সেই জন্য আমি আমার প্রপার্টি থেকে 1 মান্থের রেন্ট পাবো না। সো 1 মান্থ অ্যাকচুয়ালি ট্রিটেড অ্যাজ লস ডিউ টু ভ্যাকেন্সি। সো দ্যাটস ওয়াই 1 into 10, 10,000। বাট 3 মান্থ, তার মানে আমার প্রপার্টিতে মে 24 থেকে মার্চ 25 অবধি এই 11 মান্থ কোনো একটা পার্টিকুলার টেন্যান্ট ছিল, কিন্তু যে কোনো কারণেই হোক সে আমাকে 11 মান্থের পয়সা দেয়নি, সে আমাকে দিয়েছে 8 মান্থের পয়সা। সো দ্যাট মিনস দ্য রিমেনিং 3 মান্থস আর ট্রিটেড অ্যাজ আনরিয়ালাইজড রেন্ট। সো এই আনরিয়ালাইজড রেন্টের রেসপেক্টে আমরা কিছু ছাড় পেতে পারি, কিছু ডিডাকশনস আমরা অ্যাভেল করতে পারি, বাট সাবজেক্ট টু সাম অ্যানাদার কন্ডিশনস আন্ডার রুল 4। তো যখন আমরা সামসের ফরম্যাট লিখব তখন সেটা আমরা মেনশন করব। তো এই 3টে কনসেপ্ট, অ্যানুয়াল রেন্ট রিসিভেবল, অ্যানুয়াল রেন্ট রিসিভড, আনরিয়ালাইজড রেন্ট অ্যান্ড লস ডিউ টু ভ্যাকেন্সি। নেক্সট কনসেপ্ট, মিউনিসিপাল ট্যাক্স। মিউনিসিপাল ট্যাক্স, এই মিউনিসিপাল ট্যাক্স বেসিক্যালি মিউনিসিপাল ভ্যালুর ওপরে দেওয়া হয়। ওই যে ফার্স্ট লিখেছিলাম গ্রস মিউনিসিপাল ভ্যালু, ওই গ্রস মিউনিসিপাল ভ্যালুর ওপর আমরা মেইনলি মিউনিসিপাল ট্যাক্স পে করে থাকি। এই মিউনিসিপাল ট্যাক্স অবশ্যই যে বাড়ির ওনার তাকেই পে করতে হবে যদি সে ট্যাক্সে ছাড় নিতে চায়। ইনকাম ফ্রম হাউস প্রপার্টিতে মিউনিসিপাল ট্যাক্সের ওপর একটা ডিডাকশনস পাওয়া যায়,
কিন্তু সেখানে লেখা আছে যে মিউনিসিপ্যাল ট্যাক্সের ওপর ওনার তখনই, বিকজ ওনার মাস্ট বি দ্য ট্যাক্স পেয়ার, সো অ্যাজ আ ট্যাক্স পেয়ার ওনার তখনই ছাড় পাবে যদি মিউনিসিপ্যাল ট্যাক্সটা ওনারই পে করে থাকে, না হলে সে কোনো রকম ছাড় পাবে না। টেন্যান্টও দিতে পারে, মিউনিসিপ্যাল ট্যাক্স দেওয়াতে কোনো রেস্ট্রিকশনস নেই কি টেন্যান্ট দিতে পারবে না, ওনারকেই দিতে হবে, না, টেন্যান্ট দিতে পারে, বাট টেন্যান্ট যে পোর্শনটা দেবে সেই পোর্শনের রেসপেক্টে ওনার কখনোই ছাড় ক্লেম করতে, ডিডাকশনস ক্লেম করতে পারবে না। তো সচরাচর মিউনিসিপ্যাল ট্যাক্স জিএমভি, গ্রস মিউনিসিপ্যাল ভ্যালুর ওপরেই চার্জ করা হয়। এক্সের 4 সিটিস, ভারতবর্ষে 4টে মেট্রোপলিটন সিটি আছে, সেই 4টে মেট্রোপলিটন সিটির রেসপেক্টে মিউনিসিপ্যাল ট্যাক্স সবসময় নেট মিউনিসিপ্যাল ভ্যালুর ওপর ক্যালকুলেট করতে হয়। সেই 4টে সিটি কে কে? কলকাতা और ক্যালকাটা, मुंबई और बॉम्बे, दिल्ली और न्यू ओल्ड but Delhi, and number 4 Madras or Chennai। এই 4টে নাম যদি তোমার কোশ্চেন্সে থাকে তবেই তুমি সেটাকে মেট্রোপলিটন সিটি হিসেবে ধরবে। সাপোজ তোমার অঙ্কে বলা হলো শিয়ালদা, আমরা সবাই জানি যে শিয়ালদা মানেই কলকাতা, কিন্তু শিয়ালদা কলকাতার বাইরেও থাকতে পারে, সেটা আমরা জানি না, তুমিও জানো না, কারোর পক্ষেই জানা সম্ভব নয়। তো সেই জন্য অঙ্কে যদি এই ওয়ার্ডগুলো মেনশন থাকে তবেই তোমরা সেটাকে মেট্রোপলিটন বলে ধরবে, আদারওয়াইজ ধরবে না। ধরো গুড়গাঁও, গুড়গাঁও তুমি বলছো হয়তো দিল্লির কাছে, কিন্তু অ্যাকচুয়ালি দিল্লির কাছে নয়, সেটা হরিয়ানায়। তো ওই জন্য এগুলোর মধ্যে কোনো কন্ট্রোভার্সিতে যাওয়ার দরকার নেই, তোমাকে পরিষ্কার দিয়ে দেবে ম্যাড্রাস, চেন্নাই, দিল্লি, নিউ দিল্লি, ওল্ড দিল্লি, মুম্বাই, বম্বে, কলকাতা আর ক্যালকাটা। এই 4টে সিটির জন্য তোমার মিউনিসিপ্যাল ট্যাক্স সবসময় গ্রসের ওপর হবে না, মিউনিসিপ্যাল ট্যাক্স হবে নেট মিউনিসিপ্যাল ভ্যালুর উপর। তাহলে নেট মিউনিসিপ্যাল ভ্যালু ক্যালকুলেট করব কি করে? নেট মিউনিসিপ্যাল ভ্যালু মানে হলো গ্রস মিউনিসিপ্যাল ভ্যালুর 90%, গ্রস ইন্টু 90%, দ্যাট ইজ নেট মিউনিসিপ্যাল ভ্যালু। তাহলে কোনো বাড়ির যদি জিএমভি 30,000 হয় তাহলে নেট মিউনিসিপ্যাল ভ্যালু হবে 27,000, 90%, 27,000। অঙ্ক কিন্তু স্টার্ট হবে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু দিয়ে। যখন আমরা প্রোফর্মা শিখবো, ফরম্যাটিং শিখবো, তখন সাম স্টার্ট হবে গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু দিয়ে, কিন্তু আমরা মিউনিসিপ্যাল ট্যাক্সটা 27,000 এর উপর ক্যালকুলেট করব। নেক্সট, এই ছিল কিছু বেসিক টার্মস, যে এই টার্মসগুলো আমাদেরকে জানতে হবে যদি আমরা ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ক্যালকুলেট করি। এইবার ফরম্যাটটা অ্যাকচুয়ালি ফরম্যাটটা কতগুলো স্টেপে ডিভাইডেড, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4। তা আমরা প্রথমে স্টেপ 1টা শিখব, যে স্টেপ 1-এ কি বলছে। যদি আমরা ফরম্যাটিংয়ে বলি তাহলে ফার্স্ট হচ্ছে স্টেপ 1। স্টেপ 1-এ অ্যাকচুয়ালি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেট দ্য রিজনেবল expected rent, reasonable expected rent, এইটা সচরাচর আমরা স্টেপ 1-এ ক্যালকুলেট করি। তা রিজনেবল এক্সপেক্টেড রেন্ট আমরা কি করে ক্যালকুলেট করব? ফর্মুলাটা হচ্ছে, প্রথমে আমরা গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু লিখব, সেকেন্ড
আমরা ফেয়ার রেন্ট লিখব, থার্ড আমরা স্ট্যান্ডার্ড রেন্ট লিখব, গ্রস মিউনিসিপাল ভ্যালু লিখব, ফেয়ার রেন্ট লিখব, স্ট্যান্ডার্ড রেন্ট লিখব। যদি আমাদের বাড়িটা ওই 4টে মেট্রোপলিটন সিটিতে হয়, তা সত্ত্বেও আমরা এখানে গ্রস মিউনিসিপাল ভ্যালুই লিখব, এখানে আমরা নেট মিউনিসিপাল ভ্যালু লিখব না। কি করে বার করব? গ্রস মিউনিসিপাল ভ্যালু আর ফেয়ার রেন্টের মধ্যে যে হায়ার, গ্রস মিউনিসিপাল ভ্যালু আর ফেয়ার রেন্টের মধ্যে যে হায়ার, সে আর স্ট্যান্ডার্ড রেন্টের মধ্যে যে লোয়ার। এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। গ্রস মিউনিসিপাল ভ্যালু আর ফেয়ার রেন্টের মধ্যে যে ফিগারটা হায়ার, সেই ফিগারটা আর স্ট্যান্ডার্ড রেন্টের মধ্যে যে লোয়ার, সেই হবে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট, দ্যাট ইজ RER। একটা নিউমেরিক্যালস দিয়ে বুঝিয়ে দিচ্ছি। সাপোজ গ্রস মিউনিসিপাল ভ্যালু 100, ফেয়ার রেন্ট 120, স্ট্যান্ডার্ড রেন্ট 130। তাহলে 100 আর 120 মধ্যে হায়ার কে? 120। 120 আর 130 মধ্যে লোয়ার কে? 120। তাহলে RER হবে 120। যদি স্ট্যান্ডার্ড রেন্টটা 130 না হয়ে, যদি স্ট্যান্ডার্ড রেন্টটা 130 না হয়ে 80 হতো, যদি স্ট্যান্ডার্ড রেন্টটা 130 না হয়ে 80 হতো, তখন কি হতো? 100 আর 120 মধ্যে কে হাই ফিগার? 120। 120 আর 80 মধ্যে কে হাই? 80 না 120। বাট এখানে তো আমরা হাই দেখবো না, এখানে আমরা দেখবো লো। তাহলে ফার্স্ট ক্যাটাগরিতে আমরা দেখবো হাই। 100 আর 120 মধ্যে হাই হচ্ছে 120, বাট 120 আর 80 মধ্যে লোয়ার কে? 80। তখন আমাদের RER হবে 80। তাই কনসেপ্টটা হলো হায়ার বিটুইন দ্য গ্রস মিউনিসিপাল ভ্যালু অ্যান্ড ফেয়ার রেন্ট সাবজেক্ট টু দ্য ম্যাক্সিমাম অফ স্ট্যান্ডার্ড রেন্ট, দ্যাট ইজ কনসিডার্ড অ্যাজ রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। তাহলে স্টেপ 1-এ আমরা ক্যালকুলেট করে ফেললাম রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। Now come to the step 2. Step 2 তে আমরা লিখব at first annual rent receivable, annual rent receivable। স্টেপ 2 তে আমরা ফার্স্ট লিখব অ্যানুয়াল রেন্ট রিসিভেবল। সাপোজ আমি হয়তো 12 মাসের টাকা রিসিভ করিনি, তা সত্ত্বেও আমি এখানে ফিগারটা ইন টার্মস অফ 12 মান্থই লিখব, অ্যানুয়াল রেন্ট রিসিভেবল। সেই রিসিভেবল থেকে আমি বাদ দেব লেস আনরিয়ালাইজড রেন্ট, লেস আনরিয়ালাইজড রেন্ট। সেই ফিগারটা হবে আমার স্টেপ 2 ফিগার। সাপোজ জাস্ট টেক আ এক্সাম্পল, আমি 11 মান্থস রিসিভ করেছি, বাট আমার টেন্যান্ট 12 মান্থই আমার বিজনেসে ছিল। তাহলে আমার এখানে কোনো লস ডিউ টু ভ্যাকেন্সির কোশ্চেন্স নেই। তাহলে আমার যদি 10K পার মান্থ হয় আমার বাড়ির রেন্ট, তাহলে আমার রিসিভেবলে যাবে 1,20,000 আর আনরিয়ালাইজড রেন্ট 1 মান্থের দ্যাট ইজ 10,000, এটাকে মাইনাস করলে বাইরে যাবে 1,10,000। এইভাবে আমার হয়ে গেল কি না স্টেপ 2। স্টেপ 3 তে আমি কি করব? স্টেপ 3 তে আমি জাস্ট দেখব দ্য হায়ার ফিগার বিটুইন স্টেপ 1 অ্যান্ড স্টেপ 2। স্টেপ 1-এ যে ফিগারটা বেরিয়েছিল সেই স্টেপ 1-এর ফিগারটার মধ্যে
যে ফিগারটা বেরোবে অ্যাজ আ রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। তো সেই রিজনেবল এক্সপেক্টেড রেন্টটা এবং স্টেপ 2তে যে রেন্ট রিসিভড বেরোলো অ্যাকচুয়ালি, সেই রেন্ট রিসিভড, এই দুটো ফিগারের মধ্যে যে ফিগারটা হায়ার সেই ফিগারটা আমি স্টেপ 3 বলে এখানে লিখে দেবো। এখানে বেরিয়েছে 1,10,000 আর ওখানে বেরিয়েছিল 80,000, তাহলে আমি এখানে লিখে দেবো 1,10,000। এইভাবে আমার স্টেপ 3 অবধি হয়ে গেল। এবার স্টেপ 3 পরে যদি বাড়িতে কোনো ভ্যাকেন্সি রিলেটেড লস থাকে, যে আমার টেন্যান্ট ছিল না, দ্যাটস ওয়াই আই ডোন্ট রিসিভ এনি টাইপ অফ মান্থলি রেন্ট। সো শুধুমাত্র সেইটার জন্য আমরা তখন এখানে লিখব লেস লস ডিউ টু ভ্যাকেন্সি, নিয়ে অ্যামাউন্টটা লিখে যে ফিগারটা বেরোবে সেই ফিগারটাই হচ্ছে স্টেপ 4, তার নাম হচ্ছে গ্রস অ্যানুয়াল ভ্যালু। গ্রস অ্যানুয়াল ভ্যালু স্টেপ 4-এ যে ফিগারটা বেরোবে সেটা হচ্ছে গ্রস অ্যানুয়াল ভ্যালু। যদি আমাদের অঙ্কে কোনো লস ডিউ টু ভ্যাকেন্সি না থাকে, তাহলে আমরা এই স্টেপ 3-তে ডিরেক্ট লিখে দেব গ্রস অ্যানুয়াল ভ্যালু। তাহলে গ্রস অ্যানুয়াল ভ্যালু অবধি আমরা ইজিলি ক্যালকুলেট করে ফেলব। এই গ্রস অ্যানুয়াল ভ্যালু থেকে গ্রস অ্যানুয়াল ভ্যালু থেকে লেস করা হবে মিউনিসিপাল ট্যাক্স পেইড বাই দ্য অ্যাসেসি। আগেই বলেছি মিউনিসিপাল ট্যাক্স তখনই ডিডাকশনের সুযোগ পাওয়া যাবে যখন মিউনিসিপাল ট্যাক্স বাড়ির মালিক মিন দ্য ট্যাক্স পেয়ার বা অ্যাসেসি পে করবে। তাহলে সেইটা যদি আমরা লেস করে দিই, লেস করে দিলে যে ফিগারটা বেরোবে সেই ফিগারটাকে বলা হবে নেট অ্যানুয়াল ভ্যালু। নেট অ্যানুয়াল ভ্যালু এইটা খুব ইম্পর্টেন্ট। একটা বাড়ির এই ন্যাভ ভীষণ ইম্পর্টেন্ট। নেট অ্যানুয়াল ভ্যালু, এই নেট অ্যানুয়াল ভ্যালু থেকে দুটো জিনিস ডিডাক্ট করা হয়। একটা হচ্ছে লেস আন্ডার সেকশন 24A স্ট্যান্ডার্ড ডিডাকশন। এই স্ট্যান্ডার্ড ডিডাকশন হচ্ছে ফ্ল্যাট 30%। ফ্ল্যাট, এখানে যে ফিগারটাই থাকবে না কেন সেই ফিগারটার 30% এখানে স্ট্যান্ডার্ড ডিডাকশন হিসেবে লেস হয়ে যাবে। আর লেস ইন্টারেস্ট অন লোন আন্ডার সেকশন 24B। কিছু লোনের ইন্টারেস্ট ডিডাক্ট হয়, কিন্তু তার অনেকগুলো কন্ডিশনস আছে। সেই লোনটাকে শুধুমাত্র বাড়ি কেনা অথবা বাড়ি তৈরির কাজেই নিতে হবে। এছাড়াও আরও 3টে কন্ডিশনস আছে, 3-4টে কন্ডিশনস আছে, এবং তার উপর নির্ভর করে এর একটা ম্যাক্সিমাম লিমিট আছে। লিমিটটা হচ্ছে আইদার 30,000 অথবা 2 lakhs। এই একটা লিমিট আছে যে ম্যাক্সিমাম আমি হয় 30,000 টাকা ছাড় পাবো অথবা 2 লক্ষ টাকা ছাড় পাবো। সেটা রুলসে যা বলা আছে, এরপরে আমরা যখন রুলসটা ডিসকাস করব সেই রুলস দেখলেই আমরা বুঝতে পারবো যে কোন বাড়ির জন্য কত টাকা আমরা ম্যাক্সিমাম ছাড় পেতে পারি। এটা একটা ম্যাক্সিমাম লিমিট। আমি অ্যাকচুয়ালি যত টাকা ইন্টারেস্ট দেব তত টাকাই আমি পাবো, কিন্তু একটা ম্যাক্সিমাম লিমিট দিয়ে রেখেছে। এর বেশি যদি আমি ইন্টারেস্ট পে করি তাহলে তার বেশি আমি ছাড় পাবো না। আই ডোন্ট ক্রস দ্য স্ট্যাটুটারি লিমিট ফর দ্যাট দ্য পার্টিকুলার হাউস। সো এইটা করার পরে যেটা বেরোবে সেখানে হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি।
ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। এইভাবে আমরা 4-5টা স্টেপের মধ্যে দিয়ে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ক্যালকুলেট করতে পারব। তাহলে আমাদের তিনটে রুলস ভীষণ ইম্পর্টেন্ট। দ্য ফার্স্ট ওয়ান ইজ রুল 4, ওই আনরিয়ালাইজ রেন্টের জন্য। নাম্বার 2, rules for municipal tax, and number 3, under section 24B and under section 24A। এই 4টে রুলস আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে। তা 4টে রুলসের মধ্যে প্রথম রুলস আমরা ডিসকাস করছি, দ্যাট ইজ রুল 4। কখন আমরা ওই আনরিয়ালাইজ রেন্ট বলে যে টাকাটা আমরা পাচ্ছি না, সেই টাকাটাকে আমরা ছাড় হিসেবে নিতে পারবো। তখনই নিতে পারবো যদি আমরা এই 4টে রুল ফলো করি। মানে আমাদের টেন্যান্ট বা আমি অ্যাজ আ বাড়ির মালিক যদি এই 4টে রুলকে স্যাটিসফাই করি, তখনই আমি ওই 4টে রুলকে স্যাটিসফাই করেছি বলে সে যে টাকাটা আমাকে দেয়নি, সেই টাকাটা আমি ছাড় নিতে পারবো। First rule is the tenancy is bona fide. Tenancy के bona fide होते হবে। Number 2, steps have been taken to compel him to vacate the property. সে আমাকে ভাড়া দিচ্ছে না, আমি তাকে দিনের পর দিন রেখে দিয়েছি, কোনো স্টেপ নিচ্ছি না, তাহলে হবে না। লিগ্যাল স্টেপস, ঠিকঠাক স্টেপস নিতে হবে। Number 3, the defaulting tenant is not in a position to occupy the property or any other assets. আমার বাড়িতে সে আমাকে ভাড়া দিচ্ছে না, এদিকে আমি তাকে অন্য একটা জায়গায় আমার অন্য একটা প্রপার্টিতে রেখে দিয়েছি, সে বহাল তবিয়াতে ওখানে থাকছে, খাচ্ছে, মানে তার সাথে একটা দুর্দান্ত সদ্ভাব আমার রয়েছে, একটা ভালো রিলেশনস আমার রয়েছে, সেটা করলে হবে না। The SSE has taken all legal steps for recovery of rent. অ্যাজ আ অ্যাসেসি আমি সমস্ত রকম লিগ্যাল স্টেপস নিয়েছি এই রেন্টটা রিকভারি করার জন্য, তা সত্ত্বেও আমি রিকভারি করতে পারিনি। অ্যাট দ্যাট টাইম অনলি দ্য ইনকাম ট্যাক্স অথরিটি অ্যালাউ মি দ্যাট পোর্শন অফ রেন্ট অ্যাজ আনরিয়ালাইজড রেন্ট। দিস ইজ নাম্বার 1. দ্য নাম্বার 2 is the municipal tax. Municipal tax, actually, the first rule of municipal tax is for the 4 countries, 4 cities. It is calculated on the net municipal value. And second, the municipal tax must be paid by the taxpayer. And the third thing is the most important thing, कि municipal tax actually deducted on payment basis, not in the accrue basis. Suppose in this particular year your municipal tax accrued 10,000, but you as a owner of the house property, you paid only 7,000 out of 10,000. Then 7,000 will be deducted, not the 10,000. So that's why we told कि municipal tax is based on payment basis, not accrual basis. এমনও হতে পারে কি আগের বছরে তুমি মিউনিসিপ্যাল ট্যাক্স পে করোনি, তুমি এই বছরে 10,000 পে করেছো প্লাস আগের ইয়ারে 3,000 পে করেছো, তুমি ইজিলি 13,000 মিউনিসিপ্যাল ট্যাক্সের ডিডাকশনস এই বছর পেয়ে যাবে যদি তুমি 13,000 অ্যাজ আ ট্যাক্স পেয়ার, অ্যাজ আ ওনার অফ দ্য হাউস প্রপার্টি পে করে থাকো। নাম্বার 4, 24E. 24 is flat 30%, but only for the let out property. কারণ আমরা আগেই বলেছি সেলফ অকুপায়েড প্রপার্টির জন্য কিছু নিয়ম আছে আর লেট আউট প্রপার্টির জন্য কিছু নিয়ম আছে। অ্যাকচুয়ালি সেলফ অকুপায়েড প্রপার্টিতে তুমি খুব ভালো করেই বুঝছো অ্যানুয়াল রেন্ট থাকবে না, গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু থাকতে পারে, বাট অ্যানুয়াল রেন্টই তো থাকবে না। যেখানে আমি বাড়িটার থেকে কোনো ইনকামই আর্ন করছি না, সেখানে আমি কি করে সেলফ অকুপায়েড হাউস প্রপার্টির উপর ট্যাক্স দিই? এটা ভেরি ইরেলিভেন্ট কোশ্চেন।
কি আমার কোনো ইনকামই নেই অথচ আমি ট্যাক্স দিচ্ছি? ওই জন্য ডাইরেক্ট সেলফ অকুপায়েড হাউস প্রপার্টির ক্ষেত্রে ন্যাফকে ধরা হয় নীল। যখন কোনো সেলফ অকুপায়েড হাউস প্রপার্টির অঙ্ক আমরা করব আপকামিং ক্লাসে, তখন আমরা বলবো ন্যাভ ইজ নীল। ওই নীল থেকেই আমাদের অঙ্ক শুরু হবে। বিফোর দ্য ন্যাভ, আপার টিয়ার অফ দ্য ন্যাভ, কোনো ক্যালকুলেশন সেলফ অকুপায়েড হাউস প্রপার্টির জন্য হবে না। তাহলে যদি সেলফ অকুপায়েডের ন্যাভই নীল হয়, তাহলে তার উপর ফ্ল্যাট 30% সেলফ অকুপায়েডের ক্ষেত্রে হবে না, লেট আউটের ক্ষেত্রে হবে। লেট আউটের ক্ষেত্রে ফ্ল্যাট 30% হবে, কারণ তার একটা ন্যাভের ভ্যালু থাকবে। সেলফ অকুপায়েডের কোনো ন্যাভের ভ্যালু থাকে না। তাই জন্য সেলফ অকুপায়েডের ন্যাভ নীল হওয়ার জন্য আন্ডার সেকশন 24 এও অলওয়েজ নীল, অ্যাপ্লিকেবল হবে না। সো দ্য লাস্ট থিং ইজ দ্য আন্ডার সেকশন 24B। এটা ভীষণ ইম্পর্টেন্ট। আন্ডার সেকশন 24B, অ্যাকচুয়ালি আন্ডার সেকশন 24B মানে হচ্ছে দ্য ইন্টারেস্ট অন ইউর বরোয়িং ক্যাপিটাল, দ্য লিমিট, যে আমার লিমিটটা কত হবে, 30,000 হবে না 2 lakhs হবে। বেসিক্যালি লেট আউট যদি তোমার হাউস প্রপার্টি হয়, তাহলে নো লিমিট। লেট আউট হাউস প্রপার্টির জন্য নো লিমিট। যদি আমি লেট আউট হাউস প্রপার্টির জন্য লোন নিয়ে থাকি, সেই লোনের ইন্টারেস্ট বাবদ আমাকে কোনো টাকা দিতে হবে না, কোনো টাকা দিতে হবে না। তাই জন্য লেট আউট হাউস প্রপার্টির জন্য মানে কোনো টাকা দিতে হবে না, না টাকা আমি পে করব, কোনো লিমিট আমার নেই। সাপোজ আমি একটা লেট আউট হাউস প্রপার্টির জন্য লোন নিয়েছি, 2 crore লোন নিয়েছি। আমি হয়তো একটা ইয়ারলি হয়তো 5 lakh ইন্টারেস্ট পে করছি, তো 5 lakhই আমার ডিডাকশন অ্যালাওয়েবল হবে, সেখানে আমার কোনো লিমিট নেই। লিমিট হচ্ছে সেলফ অকুপায়েড হাউস প্রপার্টির ক্ষেত্রে, কারণ সেলফ অকুপায়েড হাউস প্রপার্টির ন্যাভ নীল থাকে, স্ট্যান্ডার্ড ডিডাকশনস মাইনাস হবে না, স্ট্যান্ডার্ড ডিডাকশনও নীল। এবার আমি যদি 24B মাইনাস করি, তাহলে সেলফ অকুপায়েড হাউস প্রপার্টি থেকে সবসময় ফিগারটা মাইনাসে বেরোবে, আর লেট আউট হাউস প্রপার্টি থেকে আমার যতটা ট্যাক্সেবল ইনকাম হবে, সেই মাইনাসটা আমাকে অ্যাকচুয়ালি সেভ করবে। কিন্তু যেহেতু ওটা সেভ করে, ওই জন্য ওখানে একটা লিমিটেশনস দেওয়া হয়। নাহলে মানুষ সেলফ অকুপায়েড হাউস প্রপার্টির জন্য বিশাল টাকা লোন নিয়ে সেই ইন্টারেস্টটা ছাড় নেওয়ার সুযোগ করে নেবে। তা সেলফ অকুপায়েড হাউস প্রপার্টির জন্য আছে লিমিট। সেলফ অকুপায়েড হাউস প্রপার্টির জন্য দুটো লিমিট আছে, আইদার 2 lakhs or 30,000। 30,000 or 2 lakh। তো কখন 2 lakh? অবশ্যই বুঝতে পারছো যে এতদিনে ইনকাম ট্যাক্স পড়ে আমরা এইটুকু বুঝেছি যে ট্যাক্সে যখনই কোনো ডিডাকশনস আমরা নিতে যাই, যখনই কোনো ছাড় আমরা নিতে যাই, তখনই আমাদেরকে বিভিন্ন রুলস মেনটেন করতে হয়। ইনকামের ওপর ট্যাক্সের কোনো রেস্ট্রিকশনস নেই। তুমি যখন ছাড় নিতে যাবে, ডিডাকশন অ্যাভেল করতে যাবে, তখনই তোমার রেস্ট্রিকশনস আছে। তো কি কি রেস্ট্রিকশনস বলছে? ইফ দ্য ক্যাপিটাল ইজ বরোড বিফোর 1499 ফর দ্য পারপাস অফ কনস্ট্রাকশন। তার মানে সাপোজ ধরো তুমি 1499 এর আগে কোনো লোন নেবে। আমি যে কোনো একটা কনসেপ্ট ধরে করছি, আমি একটাই কনসেপ্ট ধরছি যে কখন আমি 2 লাখ টাকা নিতে পারবো, কারণ 2 লাখ টাকারই কন্ডিশনস কম, না হলে তো 30,000। তাহলে 2 লাখ টাকা আমি অ্যাভেল করতে গেলে অন অ্যান্ড আফটার, অন অর আফটার, আমাকে লোনটা আইদার 141999 ডেটে নিতে হবে, অথবা তারপরে কোনো ডেটে নিতে হবে। এটা ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন, আমাকে লোনটা নিতে হবে কনস্ট্রাকশন পারপাস, কনস্ট্রাকশন পারপাস অর পারচেস পারপাস। আমি লোনটা নিলাম রিকনস্ট্রাকশন জন্য, আমি লোনটা নিলাম রিপেয়ারের জন্য, আমি লোনটা নিলাম কোনো হাউস প্রপার্টি রিনিউয়াল করার জন্য, তাহলে কখনোই
সেইটা অ্যাকসেপ্টেবল হবে না, এলিজেবল হবে। নাম্বার 3, যখন আমি বাড়িটা নিয়েছি, যেদিন আমি লোনটা নিয়েছি, তারপরে আমি বাড়ি তৈরির কাজ শুরু করেছি, তাহলে বাড়ি তৈরির কাজ যবে শুরু করব সেই ডেট থেকে নেক্সট 5 ইয়ার্সের মধ্যে আমার বাড়ি তৈরির কাজ কমপ্লিট করতে হবে। কমপ্লিট উইদিন 5 ইয়ার্স। এই তিনটে কন্ডিশনস নট অল্টারনেটিভ, এই তিনটে কন্ডিশনস হলো কিউমুলেটিভ। কিউমুলেটিভ মানে তিনটেকে, দিস ইজ অ্যান্ড। আমরা রেসিডেন্সিয়াল স্ট্যাটাসে পড়িয়েছিলাম কি 6-1 অল্টারনেটিভ বাট 6 ইজ কিউমুলেটিভ। তো দিস ইজ আ কন্ডিশন জাস্ট লাইক 6-6। তো সেই 6-6 কন্ডিশনের মতন যদি এই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করে তবে ম্যাক্সিমাম 2 লাখ। এবার আমি এই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করলাম, বাট আমি কোনো একটা পার্টিকুলার ইয়ারে ইন্টারেস্ট পেই করেছি 1,45,000, তো ইন্টারেস্টই পে করছি 1,45,000, তাহলে আমি কি করে 2 লাখ অ্যাভেল করবো? আমি 1,45,000 অ্যাভেল করবো। কিন্তু ইন্টারেস্ট পে করেছি 2 লাখের বেশি, দেন আমি 2 লাখ অ্যাভেল করবো। আর যদি এদের মধ্যে কোনো একটা আমি ফেল করি তখন আমি 30,000 হয়ে যাবে আমার লিমিট। এবার সেই টাইমে আমি 1 লাখ ইন্টারেস্ট পে করলেও আমি ম্যাক্সিমাম 30,000-এর ডিডাকশনসই পাবো। এই অবধি হচ্ছে আমাদের থিওরিটিক্যাল নলেজ, থিওরিটিক্যাল জিনিস হাউস প্রপার্টি করার জন্য। আমরা নেক্সট ক্লাসে প্র্যাকটিক্যাল প্রবলেমস করব এবং তখনই করতে পারবো যখন এই থিওরিটা ভালো করে তোমরা মুখস্থ করে ফেলবে।